তো এই ভিডিওতে আমরা সেন্টেন্সের A to Z খুব ডিটেলসে শেষ করব। আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের সেন্টেন্স রিলেটেড আর কোনো ঝামেলা থাকবে না, আর কোনো ডাউটস থাকবে না। তো আমি অনুরোধ করব তোমাদের সবাইকে এই ভিডিওতে A to Z সম্পূর্ণ দেখার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো এবং এই ভিডিওতে যত লেখাগুলো আছে সবগুলো নোট করতে পারো, অথবা আমি তোমাদের এই যে শিটটা দিকে পড়াচ্ছি, আমার শিট, সেটা আমি তোমাদের লিংক কমেন্টে দিয়ে দিব। সেটা থেকে তোমরা ডাউনলোড করেও নিতে পারো, সমস্যা নেই, অথবা তোমরা নোট করতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এই শিটে খুব সুন্দর করে গোছানো এটা আমি লিখে রেখেছি। তোমরা যদি, আশা করি এই শিটটা যদি আয়ত্ত করতে পারো, সেন্টেন্স রিলেটেড আর কোনো ঝামেলা থাকবে না। এটা খুব শর্টে এবং খুব সহজ সাবলীল ভাষায় সবকিছু উপস্থাপন করা আছে। তাহলে দেখো, সর্বপ্রথম যে আমাদের বিষয়টা সেটা হলো সেন্টেন্স বা বাক্য কাকে বলে। তোমরা সবাই জানো সেন্টেন্স অর্থ হলো বাক্য। তাহলে আমাদের সর্বপ্রথম যে মনে প্রশ্নটা আসে সেটা হলো সেন্টেন্স বা বাক্য কাকে বলে। তাহলে এই প্রশ্নটা খুবই লজিক্যাল। আর দেখো, সেন্টেন্স আসলে কি, এটা 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 আসলে আমাদের প্রথমে বুঝতে হবে। সেন্টেন্স হলো অনেকগুলো, যখন এক বা একাধিক শব্দগুলো একত্রিত হয় এবং মনের ভাব প্রকাশ করে বক্তা তখন। আর এই যে শব্দগুচ্ছগুলো অবশ্যই অর্থপূর্ণ হইতে হবে। তাহলে দেখো এখানে সংজ্ঞাটা একটু লক্ষ্য করো। দুই বা ততোধিক অর্থপূর্ণ শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝলে যে আসলে সেন্টেন্স বা বাক্য হইতে হইলে কোন ধরনের যোগ্যতা থাকতে হয়। আচ্ছা, এরপর দেখো, অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে, তাহলে তাকে বাক্য বলা যাবে না। এটা অবভিয়াস বিষয়, যেহেতু আমরা আগেই পড়লাম, প্রথম যে লাইনটা সেটাই কিন্তু পড়লাম যে অবশ্যই মনের ভাব প্রকাশ করতে হবে সম্পূর্ণরূপে। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রাখতে হবে। তাহলে আমার মনে হয় তোমরা এই চারটা লাইন পড়ার মাধ্যমে বুঝলে যে সেন্টেন্স হওয়ার জন্য কোন ধরনের শর্তগুলা একটা বাক্যে মেনটেন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা উদাহরণগুলো দেখি। দেখো, এই উদাহরণগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। উদাহরণগুলো দেখলে আশা করি তোমাদের মনে যে ডাউটস গুলো আছে আরো ভালো করে ক্লিয়ার হবে। যেমন ধরো, এখানে আছে সিনহা ইটস পিৎজা, তাই না? তাহলে এইখানে বিষয়টা দেখো, এই বাক্যে সিনহা হলো সাবজেক্ট, ইট হলো ক্রিয়া, বুঝছো? ইট হলো ক্রিয়া বা ভার্ব, আর পিৎজা হলো অবজেক্ট। তাহলে বুঝতেই পারতেছো এই যে একটা বাক্য হয়েছে, এটা কিন্তু দেখো, একটা বাক্যের আমরা জানি যে সাধারণ যে গঠনটা সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? এটা কিন্তু ঠিক আছে। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এবং এই বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডই অর্থপূর্ণ, তাই না? এই বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডই অর্থপূর্ণ, যার জন্য আমাদের কিন্তু সবগুলা শর্তে ফিল আপ করতেছে যে এটা একটা বাক্য হইতে পারবে। তারপর দেখো, রহিম লাভস টু ট্রাভেল, তাই না? এইটাও কিন্তু প্রত্যেকটা শর্ত ফিল আপ করতেছে, তাই না? একটা বাক্য হওয়ার জন্য যে শর্তগুলো দরকার সেই সব শর্তগুলাই এর মধ্যে আছে কিন্তু। আচ্ছা, তারপরে একইভাবে দেখো, দেই প্লে ফুটবল, দেখো ওই নিচে সুন্দর করে বর্ণনাটা দেওয়া আছে, চলো দেখে নিতে পারো, বুঝছো? এখন একইভাবে লক্ষ্য করো, দেই প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এটা কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে। কিন্তু যদি একটা জিনিস লক্ষ্য করো, তো যদি এটা দেই প্লে ফুটবল না হয় ফুটবল প্লে দে এরকম হইতো, তাহলে কিন্তু কোনো অর্থ প্রকাশ পাইতো না। তাহলে এই জন্যই আমাদের এই যে এখানে যে শব্দ আমরা সত্যটা শিখলাম যে একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রাখতে হবে, বুঝছো? তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সঠিক ক্রম থাকতে হবে, অর্থপূর্ণ হইতে হবে, এবং বক্তার সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে হবে। তা আশা করি তোমরা এই সবগুলো সত্য বুঝতে পারলে। তাহলে চলো আমরা নেক্সট এখন দেখো, আমরা সেন্টেন্সকে কয়টি ভাগে ভাগ করেছি সেটা দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সাবজেক্ট, আর একটা হলো প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সকে তোমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারবা। আমরা চাইলে একটা সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করতে পারবো। কি কি? একটা হলো সাবজেক্ট, আর একটা হলো প্রেডিকেট। সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হলো বিধেয়। তাহলে দেখো এখানে সুন্দর করে এটার মানেটা লেখা আছে যে সাবজেক্ট কি আর হলো প্রেডিকেট কাকে বলে। দেখো সুন্দর করে লেখা আছে। তো ফার্স্ট অফ অল, সাবজেক্ট হলো উদ্দেশ্য, এবং এটার মানেটা কি দেখো, কোনো সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। তো তোমরা জানো, একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়, সেইটাই হলো সাবজেক্ট। আর প্রেডিকেট বা বিধেয় কি? বিধেয় হলো যা বলা হয়, একটা সাবজেক্ট সম্পর্কে কোনো সেন্টেন্সে যা বলা হয় সেটাই হলো প্রেডিকেট। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যা বলা হয় তাই হলো প্রেডিকেট। আসলে তোমরা বুঝতে পারলে, খুবই সহজ বিষয়গুলো, খুবই সহজ। দেখো, তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম যে বাক্য হওয়ার জন্য কি কি শর্ত মেনে চলতে হবে, এবং
একটা সেন্টেন্সের আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, বা একটা আদর্শ বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এবং এর কয়টা অংশ থাকে। এবং দেখো এখন আমরা শিখবো সেন্টেন্সের প্রকারভেদ। এই সেন্টেন্সের প্রকারভেদ হলো অর্থ অনুসারে, বুঝলে? অর্থ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। দেখো এখন আমরা এটা শিখবো যে অর্থ অনুসারে একটা সেন্টেন্সকে 5 ভাগে কিভাবে ভাগ করা যায়। দেখো তাহলে প্রথম যে ভাগটা সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝছো? প্রথম যে ভাগটা সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সকে যেহেতু 5 ভাগে ভাগ করা যায় অর্থ অনুসারে, 5টা ভাগ হলো প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আবার ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটিভ, এই 5টা ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো এক এক করে আমরা সংজ্ঞাগুলো দেখি কোন সেন্টেন্স কিরকম অর্থ প্রকাশ করবে। দেখো সর্বপ্রথম আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার অর্থ বা এটার মেইন, এটার এটার যে বাংলা অর্থটা সেটা হলো বর্ণনামূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হলো বর্ণনামূলক বাক্য। দেখো এটা সংজ্ঞাটা খুব সুন্দর করে লিখে দিয়েছি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। নিচে উদাহরণও দেওয়া আছে। এর আগে দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার হইতে পারে, একটি হলো ইতিবাচক আর একটা হলো নেতিবাচক, বুঝছো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার হয়? দুই প্রকার হতে পারে, একটা হলো নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ। তাহলে বাংলায় বলে ইতিবাচক বা নেতিবাচক। তাহলে দেখো এর একটা সিম্পল আমি একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি, খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে এটা, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব। এখন দেখো তোমরা আপাতত এই অবজেক্টটা মনে রাখবে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আপাতত কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বটা তোমাদের জানা দরকার নেই। কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক, অর্থাৎ একটা বাক্যকে পূর্ণ করতে যে বাকিটুকু অংশটা ব্যবহার করা হয়। আর তোমরা অ্যাডভার্ব মানে জানো, তাই না? অ্যাডভার্ব মানেও তোমরা জানো। আচ্ছা রাইট, তো আপাতত তোমাদের এগুলো জানা লাগবে না, যে আসলে অ্যাডভার্বটা বা কমপ্লিমেন্ট কিভাবে অবজেক্টের জায়গায় বসে, আপাতত দরকার নাই। তোমরা আপাতত এটা মনে রাখতে পারো যে সাবজেক্ট মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এটাই। আচ্ছা এরপরে দেখো এক্সাম্পল। এক্সাম্পল খুবই সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে যে হি রিড বুক, সে বই পড়ে। এটা হ্যাঁ বোধক বাক্য, তাই না? এটা এবং প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে অবজেক্ট আছে, খুব সুন্দর হইতে এটা কিন্তু মিলতেছে, তাই না? এরপরে দেখো, এরপরে দেখো এখানে সুন্দর করে বর্ণনটা দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো, তোমরা চাইলে পড়তে পারো। এখানে আমি মুখে যা বললাম সেটাই বলা আছে, যেহেতু এটা একটা হ্যাঁ সূচক বাক্য, বা হ্যাঁ সূচক বাক্য, যেহেতু এটা একটা যে বই পড়ছে, সেহেতু এটা আমাদের অ্যাফার্মেটিভ বা ইতিবাচক বাক্যের মধ্যে পড়তেছে। আচ্ছা এখন দেখো নিচের অংশটা দেখো, এরপর দেখো কি আছে, এরপরে আরো কিছু উদাহরণ আছে, যেমন উই ডু নট রান ইন দ্য সান, এটা কিন্তু আমাদের নেগেটিভ। এটা ছিল কি অ্যাফার্মেটিভ, এটা ছিল হলো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর এই যে এখন যেটা পড়তেছি উই ডু নট রান ইন দ্য সান, এটা একটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এখানে বুঝাইছে উই ডু নট রান ইন দ্য সান, আমরা রোদে দৌড়াই না। তাহলে এটা কিন্তু না বোধক, তাই না? না শব্দটা, নট শব্দটা আছে, তোমরা জেনারেলি নট শব্দটা থাকলেই, নট ওয়ার্ডটা থাকলেই তোমরা কিন্তু চিনে ফেলবে যে এটা নেগেটিভ, তাই না? আচ্ছা তাহলে দেখো এভরিওয়ান শুড রিড দিস পয়েম, এটা কিন্তু আবার অ্যাফার্মেটিভ বা এটা কিন্তু পজিটিভ একটা বাক্য, তাই না? এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এটা কোনো নাবোধক বাক্য নাই। আচ্ছা এখন দেখো, এখন আমাদের একটা কনসেপ্ট জানা লাগবে, সেটা হলো এখানে দেখো শুড আছে, বুঝছো? এখন এই শুডটা হলো মোডাল অক্সিলারি। আমি একটু তোমাদের এখানে শর্টে সংক্ষেপে বলে দিই যে মোডাল অক্সিলারিটা কি। দেখো এই মোডাল অক্সিলারিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো মোডাল অক্সিলারি কাকে বলে? সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা বা প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এখন মোডাল অক্সিলারি ভার্ব কি কি? দেখো মোডাল অক্সিলারি ভার্ব হলো, তোমরা সবাই জানো এবং এটা তোমরা যারা জানো না তারা মুখস্থ করে নিবে, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড: শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, উইল, উড, মাস্ট, এক্সেট্রা। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আরো কিছু মোডাল অক্সিলারি দিয়ে সেন্টেন্স উদাহরণ দেওয়া আছে, যেমন হি মে কাম হোম টুমরো, তারপরে ইউ শুড নট রান ইন দ্য সান। খুবই সুন্দর দুইটা ওয়ার্ড দেওয়া আছে, একটা হলো অ্যাফার্মেটিভ, প্রথম অ্যাফার্মেটিভ যে হি মে কাম হোম টুমরো, আর নিচেরটা ইউ শুড নট রান ইন দ্য সান, এটা একটা নেগেটিভ বা বা নেতিবাচক শব্দের উদাহরণ, নেতিবাচক বাক্যের উদাহরণ। দেখো আমাদের অ্যাসার্টিভ বাক্যটা শেষ হলো, এখন আমরা দেখবো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। আচ্ছা দেখো, দেখো আমাদের এখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। খুব সুন্দর করে এখানে, খুব সুন্দর করে এখানে কিন্তু
এই সংজ্ঞাটা দেওয়া আছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়া যায়, পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয়, তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। খুবই বিষয়টা সহজ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তাহলে এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু গঠন আছে, যেমন শুরুতে অক্সিলারি ভার্ব হইতে পারে, যেমন শুরুতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড বসতে পারে। এগুলা কি অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি, যেমন শ্যাল, উই, ও শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট বসতে পারে। আচ্ছা, যেমন ধরো তোমরা এইরকম প্রশ্ন শুনে, ডু ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা দরকার? আবার ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই? শুড আই কল ইউ, আমার কি উচিত তোমাকে কল করা? তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা শুনেছো, তাই না? এগুলা কি? এগুলা হলো আমাদের হেল্পিং বা অক্সিলারি ভার্ব। দেখো এই প্রশ্নবোধক বাক্যগুলা কি হেল্পিং অর অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি দিয়ে শুরু হয়, বুঝছো? তাহলে এগুলাকে আমরা কি বলতে পারি? হেল্পিং ভার্ব দিয়ে শুরু হচ্ছে বা মোডাল অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে। আবার মাঝে মধ্যে কি ডাব্লুএইচ দিয়েও শুরু হতে পারে। যেমন তোমরা অনেক প্রশ্নের শুরুতে দেখেছো যে হু, হোয়ার, হোয়েন, হোম, হুইচ, হাউ এক্সেট্রা থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো ডাব্লুএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে। তবে দেখো আমাদের এখানে এক্সাম্পল হোয়াট ইজ, দেখো ডাব্লুএইচ কোয়েশ্চেন দিয়ে কিন্তু উদাহরণ দিচ্ছি। হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি? হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, তোমার কত টাকা দরকার, তাই না? এগুলো কিন্তু সবগুলোই ডাব্লিউএস কোশ্চেনের উদাহরণ ছিল। দেখো আমরা মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে, 2 মিনিটেরও কম সময় আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পুরো পড়ে ফেললাম। তাহলে মোটামুটি তোমাদের ধারণা পাইলা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে। আচ্ছা, এরপরে দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আর তোমাদের খুব ভয়ের একটা জিনিস, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। দেখো অনুজ্ঞাসূচক বাক্যটা কিভাবে বা আমরা কিভাবে ডিফাইন করতে পারি বা কি বলতে পারি। দেখো এটা খুব সুন্দর করে এখানে লেখা আছে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যের সাবজেক্ট ইউ গোপন থাকে, তার মানে এই ধরনের বাক্যে কিন্তু সাবজেক্ট গোপন থাকে, উজ্জ্ব থাকে। তাহলে এই বাক্য কি প্রকাশ করে? দেখো এই বাক্য প্রকাশ করে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড এন্ড সাজেশন, তাই না? বাংলায় লেখা আছে যেমন রিকোয়েস্ট মানে অনুরোধ, আদেশ মানে অর্ডার, অ্যাডভাইস মানে পরামর্শ, কমান্ড মানে আদেশ এবং সাজেশন মানে হলো পরামর্শ। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে কি আছে দেখো, একটি সহজ প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে এই সেন্টেন্সটা চেনার জন্য। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাদের একটি সহজ প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে। সেটা হলো সাবজেক্ট, যেটা ইনভিজিবল মানে কি লুকানো থাকবে, সেটা উজ্জ্বল থাকবে। দেখো এরপরে উদাহরণ দেখলে বুঝতে পারবো। তার ভার্ব প্লাস অবজেক্ট, মেনলি আমাদের ভার্ব প্লাস অবজেক্টটাই বাক্যে দেখা যাবে, বাকিটা কি উজ্জ্বল থাকবে। দেখো যেমন আমাদের প্রথম এক্সাম্পল যদি আমরা দেখি, প্রথম এক্সাম্পল হলো ডু ইট কুইকলি, এটা একটা অর্ডার, তাই না? ব্র্যাকেটে কিন্তু লিখে রাখছে এটা একটা অর্ডার। তো ডু ইট কুইকলি মানে কি এটা দ্রুত করো। তারপর একটা দেখো নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না, এটা কি অ্যাডভাইস, বুঝছো? তারপরে উদাহরণটা কি প্লিজ গিভ মি এ পেন, এটা রিকোয়েস্ট, তাই না? দেখো এরপরে খুবই সুন্দরভাবে আমরা মাত্র কয়েক মিনিটে ইম্পারেটিভ সেন্টেন্সটা শেষ করে ফেললাম, যেটা মানে ছিল অনুজ্ঞাসূচক বাক্য। খুব সহজেই এটা আমরা শেষ করে ফেললাম। দেখো এরপর আমরা কি করব, এবার আমরা পড়বো অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য। দেখো এই বাক্যটা খুব ইন্টারেস্টিং। সেটা কি, এই বাক্য দিয়ে আমরা যখন কারোর জন্য দোয়া করি বা কোনো উইশ করি কারোর জন্য, তখন আমরা সেটা অবজেক্টিভ সেন্টেন্স বলি। যেমন এই সেন্টেন্সটার সংজ্ঞাটা এখানে দেখতেই পাচ্ছ, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। আর বেশিরভাগ অবজেক্টিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, অর্থাৎ দেখবা ম্যাক্সিমাম মে দিয়ে শুরু হয় যেসব যেসব সেন্টেন্স, সেগুলো অবজেক্টিভ সেন্টেন্স বলা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তো থাকবেই, খুব স্বাভাবিক। এখন আসলে আমরা একটি এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলো প্রথম এক্সাম্পল দেখো, মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টিকল, আল্লাহ তাআলা তোমাকে সব ধরনের বাধা পেরোতে সাহায্য করুক। দেখো এটা কিন্তু একটা প্রার্থনামূলক বাক্য। আবার কি, মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ, আহ তুমি তোমার তুমি তোমার ফিউচার মানে ভবিষ্যৎ জীবনে সুখী হও, এটা কিন্তু একটা প্রার্থনামূলক। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের কি প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক, তাই না? এটাও কিন্তু একটা প্রার্থনামূলক বাক্য। তাহলে প্রার্থনামূলক প্রত্যেক বাক্যকে আমরা কি বলবো? অবজেক্টিভ সেন্টেন্স বলবো। তাহলে দেখো, আচ্ছা দেখো আরেকটা জিনিস, ব্যতিক্রম একটা জিনিস লেখা আছে যে সর্বশেষ উদাহরণটি
দিকে তাকালে বুঝতে পারবেন যে মেয়ে ছাড়া অপারেটিভ সেন্টেন্স হয়। যেমন দেখো, আমরা কিন্তু লাস্টের সেন্টেন্সের দিকে তাকালেই বুঝবো যে উপরের দুইটা মেয়ে থাকলেও লাস্টেরটাই কিন্তু মেয়ে নাই, এখানে কি আছে, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। তাহলে আমরা বুঝতে পারবো কি, যে মেয়ে ছাড়াও কিন্তু অপারেটিভ সেন্টেন্স হতেই পারে। আচ্ছা, আশা করি বুঝতে পারলা। দেখো পরেরটা আমরা যাই। এরপর আছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? আমাদের পরে কি আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হলো বিস্ময়বোধক বা বিস্ময়সূচক বাক্য। বিস্ময় মানে কি, আশ্চর্য হওয়া, যেমন আনন্দ, আবেগে, তাই না, বা বিষাদ, এগুলোই কিন্তু আমরা কি হই, বিস্ময় হই, তাই না, বা আশ্চর্য হই। এইসব ক্ষেত্রে, এইসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দেখো খুব ইজিলি এখানে লেখা আছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়। বুঝলে? দেখো এখন কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি ব্যবহার করা বাক্যের শুরুতেই ব্যবহার করা হয়। দেখো, তার মানে মনে রাখবে, বিস্ময়সূচক বাক্যে অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সে সব সময় আশ্চর্যবোধক চিহ্নটা থাকবে। তবে দেখো, কোনো বাক্যে যদি এলাস, ব্রাভো ও হুররে এগুলো থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেগুলো আমরা কি বলবো, বিস্ময়সূচক বা এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো। আর তারপরে অবশ্যই আশ্চর্যবোধক চিহ্নটা, অর্থাৎ এই চিহ্নটা থাকতে হবে। আচ্ছা দেখো, কিছু এক্সাম্পল দেওয়া আছে। হুররে, উই ওয়ান দ্য গেম। হোয়াট এ বিউটিফুল সিন, এলাস ইউ হ্যাভ ফেলড ইন ইংলিশ। খুবই সুন্দর তিনটা, এখানে কিন্তু খুব সুন্দর তিনটা উদাহরণ দেওয়া আছে, আশা করি তোমরা বুঝছো। এখন দেখো, আমরা কিন্তু অর্থ অনুসারে সেন্টেন্সে যে 5 প্রকার ছিল, এটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। আচ্ছা, এখন আমরা দেখব স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স কত প্রকার। দেখো, এর আগে আমরা দেখেছি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার ছিল। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এই 5 প্রকারের সেন্টেন্স শিখেছিলাম। এখন আমরা শিখবো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায়। আমরা সবসময় মনে রাখবো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথম হলো সিম্পল সেন্টেন্স। দেখো এখানে 3টা ভাগ খুব সুন্দর করে উপস্থাপন করা আছে, যে 3টির মধ্যে প্রথমটি হলো আমাদের সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তো আমাদের সিম্পল সেন্টেন্সটার কাজ কি, বা কিভাবে এটা কি, গঠনটা কি আসলে, যে সিম্পল সেন্টেন্সের গঠনটা কি। আমরা এটা তো জানলাম যে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হলো 3 প্রকার, তাই না? তাহলে আসো এখন এক এক করে আমরা 3টা সেন্টেন্স কিভাবে কি গঠন আমরা শিখে ফেলি। দেখো, সর্বপ্রথম সংজ্ঞা দেওয়া আছে, যে বাক্যে একটিমাত্র অর্ডিনেট ক্লজ, অর্ডিনেট ক্লজ কি এটা আমরা একটু পরেই শিখব, এবং কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, তাকে সিম্পল সেন্টেন্স বলে। অর্থাৎ একটি মাত্র মেইন ক্লজ থাকবে, যে বাক্যে একটি মাত্র মেইন ক্লজ থাকবে, অর্থাৎ একটি মাত্র বাক্য থাকবে, এছাড়া অন্য কোনো বাক্য থাকবে না, সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। সিম্পল মানে বোঝাই যাচ্ছে খুব সরল বাক্য, তাই না? সরল বাক্য, এটা কোনো ভেজাল থাকবে না, এটা একটাই মাত্র বাক্য থাকবে। তাহলে অর্থাৎ একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট এর মধ্যে গঠিত স্বাধীন বাক্যই হলো সিম্পল সেন্টেন্স। তাহলে আশা করি এটা বুঝতে পারলে তোমরা। দেখো এখন এটার গঠনটা আমরা দেখি, চলো। তো গঠন হলো স্ট্রাকচার, এটা দেখো স্ট্রাকচারটা দেখো, অনলি মেন ক্লোজ, তাই না? মেন ক্লোজ ছাড়া, একটি মেন ক্লোজ ছাড়া আর কিছু থাকবে না। এখন ক্লজ কি আমরা একটু পরে দেখবো। দেখো এখানে বৈশিষ্ট্য লেখা আছে খুব সুন্দর করে, যে একটি মাত্র ক্লজ থাকে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, বাক্যটি স্বাধীন ও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন উদাহরণ দেওয়া আছে, হি ইজ পুর, সে হয় গরিব। হি সিং, শি সিংস ওয়েল, সে ভালো গায়। মৌ শাউটেড লাউডলি, মৌ খুব উচ্চস্বরে চিৎকার করলো। এখন দেখো আমরা দেখবো হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা দেখবো এখন কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্স শেষ, এখন দেখবো কমপ্লেক্স বা জটিল বাক্য। এর আগে আমরা ক্লজটা পড়ে আসি। দেখো এখানে আমরা নিচে ক্লজের খুব সংক্ষিপ্ত একটা বিবরণ দিছি, আমরা এখানে কিন্তু খুব সংক্ষিপ্ত একটা বিবরণ দিয়েছি, তাই না? তো দেখো, ক্লজের সংক্ষিপ্ত পরিচয়টা কি একটু দেখে নাও। যে ক্লজ হলো এমন একটি দল, শব্দ দল, যেখানে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। এটি একটি বাক্যের অংশ হতে পারে, অথবা কখনো কখনো পুরো বাক্য হিসেবে কাজ করতে পারে। তাহলে ক্লজ কি? ক্লজ হলো একদল শব্দ যার সাবজেক্ট ও ভার্ব থাকে, একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, এবং এটি একটি বাক্যের অংশ হতে পারে, আবার মাঝে মধ্যে সম্পূর্ণ বাক্য হতে পারে। এখন সহজ কথায় কি, সাবজেক্ট ভার্ব থাকলেই সেটি ক্লজ, সোজা কথা, তাই না? এখন ক্লজ কত প্রকার? ক্লজ মূলত 2 প্রকার, একটা হলো অর্ডিনেট ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। অর্ডিনেট ক্লজ আরেক নাম আছে মেইন ক্লজও বলা যায়, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা অর্ডিনেট ক্লজটা একটু দেখি, যে অর্ডিনেট ক্লজটা কাকে বলে।
অর্ডিনেট ক্লজ হলো মূল বা প্রধান ক্লজ, তাই না? যেটা বললাম যে মেইন ক্লজ, যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অর্থাৎ এর কোনো হেল্প লাগে না। এটি অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। যেমন আই নো দ্য ট্রুথ, এখানে কিন্তু আই নো দ্য ট্রুথ পুরাটাই নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল নয়। আর একটা উদাহরণ দেওয়া হচ্ছে, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, সে বলেছিল সে অসুস্থ। এখানেও কিন্তু দেখো হি সেইড একটা অর্ডিনেট ক্লজ, তাই না? হি সেইড, সে বলেছিল, আচ্ছা রাইট। এরপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা কাকে বলে। সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন একটি ক্লজ যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল। তবে সাবঅর্ডিনেট ক্লজটা কিসের উপর নির্ভরশীল? অর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল। তাহলে ক্লজ আমরা জানলাম দুই প্রকার। আর ক্লজ হলো এমন একটি শব্দদল যার একটা একটা মিনিমাম একটা সাবজেক্ট থাকবে, মিনিমাম একটা ভার্ব থাকবে। আর এইটা একটা শব্দাংশ বলতে পারো, তোমরা শব্দাংশ বলতে পারো, বা মানে শব্দাংশ বলতে একটা বাক্যাংশ বলতে পারো এটাকে। আচ্ছা দেখো, এখন এই ক্লজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অর্ডিনেট ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা অর্ডিনেট ক্লজটা কিন্তু পড়ে ফেলছি, এখন সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পড়তেছি। দেখো উদাহরণটা দেখো, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। এখানে দ্যাট হি ওয়াজ ইল এটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না কিন্তু। আর একটা উদাহরণ হতে পারে, আই নো হু হি ইজ। এখানে হু হি ইজ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, কারণ কি এটা একটা নিজে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারতেছে না। তাহলে চলো এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখি, এটা আমরা বুঝতে পারবো। দেখো কমপ্লেক্স সেন্টেন্সের সত্যটা হলো যে বাক্যে একটি অর্ডিনেট মানে মেইন ক্লজ থাকবে এবং এক বা ততোধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তার মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স মনে রাখবে সবসময় একটা মেইন ক্লজ থাকবে, তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আর একেই বলা হলো কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ একটি প্রধান বাক্যের সঙ্গে যদি এক বা একাধিক অধীন বাক্য যুক্ত হয়ে সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝছো। তবে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে একটা মেইন ক্লজ তো থাকবে, সাথে এক বা একাধিক বা এক বা ততোধিক সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে। তাহলে এর গঠনটা কি হবে দেখো, অর্ডিনেট ক্লজ তার সাথে কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ, অথবা সাবঅর্ডিনেট ক্লজ অর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ হয় আগে থাকবে না হয় পরে থাকবে, থাকলেই হয়েছে আর কি। আচ্ছা, এর বৈশিষ্ট্য হলো একটি মেইন ক্লজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লজ মূল ক্লজের উপর নির্ভরশীল থাকবে। তার মানে একা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। আচ্ছা দেখো, তাহলে দেখো পরেরটুকু দেখো, এক্সাম্পল খুব সুন্দর তিনটে এক্সাম্পল দেওয়া আছে। হি ইজ হ্যাপি বিকজ হি ইজ অনেস্ট, সে হয় সুখী কারণ সে সৎ। হোয়েন মৌ শাউটেড অল দ্য পিপল ক্ল্যাপড, যখন মৌ চিৎকার করলো তখন সবাই হাতে তালি দিল। কেমন একটা বাক্য হইলো, তাই না? আই নো দ্যাট হি ইজ পুর, আমি জানি সে হলো গরিব, তাই না? আচ্ছা দেখো, এটা প্রত্যেকটাই কিন্তু দেখো, প্রত্যেকটাই কিন্তু এই তিনটাই কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স উদাহরণ। কারণ কি, যদি লক্ষ্য করো, দেখো এখানে হি ইজ হ্যাপি, এই পর্যন্ত কিন্তু একটা বাক্য হয়ে গেছিল, পরে আবার কি বলছে, বিকজ হি ইজ অনেস্ট। বুঝছো? তাহলে এই হি ইজ হ্যাপি হলো এখানে মেইন ক্লজ, আর বিকজ হি ইজ অনেস্ট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আবার এখানে নিচে দেখো, হোয়েন মৌ শাউটেড, এটা এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি, এটা নিজে কোনো অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না। তারপরে অল দ্য পিপল ক্ল্যাপড, এটা একটা মেইন ক্লজ, তাই না? অল দ্য পিপল ক্ল্যাপড এটা কিন্তু এটা অর্থ প্রকাশ করতেছে। তারপর এটা দেখো, আই নো দ্যাট, আমি জানি যে, কি জানি, দেখো অর্থ কিন্তু প্রকাশ পেতেছে না। যখন এই যে হি ইজ পুর একটা অর্ডিনেট ক্লজ বা মেইন ক্লজ, এটা যখন আই নো দ্যাট এর সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু একটা ওয়ার্ড সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা আমাদের লাস্ট সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সটা একটু পড়ি। দেখো কম্পাউন্ড সেন্টেন্সটা কাকে বলে। সর্বপ্রথম আমরা যদি দেখি কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞাটা দেখি, যে বাক্যে দুই বা ততোধিক অর্ডিনেট বা মেইন ক্লজ থাকে এবং সেগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে আবার একটু আমি পড়ি, দেখো যে বাক্যে দুটি বা ততোধিক অর্ডিনেট ক্লজ থাকে এবং সেগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কি বলা হয়, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলা হয়। অর্থাৎ নিরপেক্ষ দুটি বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজন অব্যয় দ্বারা যুক্ত থাকে, এটি একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখন তার কম্পাউন্ড সেন্টেন্স বলবে। আচ্ছা দেখো, এখন আমরা একটু বুঝি জিনিসটা। কমপ্লেক্স সেন্টেন্স কি ছিল? কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ ছিল আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ ছিল। আর এই কম্পাউন্ড সেন্টেন্স হলো সোজা হিসাব হলো কি, যে এখানে এক বা একাধিক মেইন ক্লজ একটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। কনজাংশন মানে কি? কনজাংশন আমরা পার্ট অফ স্পিচে পড়েছি। কনজাংশন হলো সংযুক্তকারী অব্যয়, তাই না? সংযুক্তকারী অব্যয়। এখন সংযুক্তকারী অব্যয় আর কি কি আছে, যেমন অ্যান্ড আছে, বাট আছে, তাই না?
এগুলো দ্যাট আছে, এগুলো হলো সংযুক্তকারী অব্যয়। তাহলে এই অব্যয় দিয়ে আমাদের কিন্তু দুইটা যখন মেইন ক্লজই দুইটা স্বাধীন বাক্য সংযুক্ত থাকবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ধর এখানে আছে গঠন দেখো, অর্ডিনেট ক্লজ, কনজাংশন, দেখো অর্ডিনেট ক্লজ মানে মেইন ক্লজ, তারপর আছে কি কনজাংশন আর একটা অর্ডিনেট ক্লজ। তার মানে দুইটা অর্ডিনেট বা দুইটা স্বাধীন ক্লজ থাকবে আর একটা কনজাংশন মাঝখানে দিয়ে যুক্ত থাকবে। এমন উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, হি ইজ পুর, সে হয় গরিব। হ্যাপি, দেখো হ্যাপি মানে কি? আনন্দিত বা খুশি। তাহলে দেখো দুইটা মেইন ক্লজ, দুইটাই কিন্তু একটা পূর্ণ অর্থ প্রকাশ করে, তাই না? তাহলে দেখো এখানে মাঝখানে কি দিয়ে যুক্ত করছে? মাঝখানে কিন্তু একটা বার দিয়ে যুক্ত করছে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে ইজিলি বুঝতে পারছি যে এখানে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে বা এখানে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বাট হলো একটা কনজাংশন এবং দুটি ক্লজকে বার যুক্ত করছে। দেখো আবার আবার যদি আমি এটা পড়ি যে উই সার্চ, নিচেরটা উই সার্চ হিম এভরিওয়্যার বাট ডিড নট ফাইন্ড, দেখো বাট কিন্তু এখানে একটা কনজাংশন। আবার যদি নিচের বাক্যে দেখো এখানে অ্যান্ড কিন্তু একটা কনজাংশন। তাহলে এখানে মেন ক্লজ কোনটা হবে? দেখো উই সার্চ হিম এভরিওয়্যার, এটা একটা মেন ক্লজ মানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। আবার ডিড নট ফাইন্ড একটা সম্পূর্ণ বা একটা স্বাধীন ক্লজ, তাই না, বা একটা অর্ডিনেট ক্লজ। আবার মৌ শাউটেডও একটা অর্ডিনেট ক্লজ। আবার অল দ্য পিপল স্টার্টেড টু ক্লাব দেয়ার হ্যান্ড, এটা একটা কি মেন ক্লজ, তাই না? তাহলে দেখো আমরা দুইটা মেন ক্লজ, প্রতিবার কি দুইটা মেন ক্লজ একটা কনজাংশন দিয়ে যুক্ত করছি। এখানে কনজাংশন কি বাট অ্যান্ড, তাই না? এইটা আচ্ছা। আশা করি তোমরা বুঝতে পারলে সেন্টেন্স সম্পর্কে তোমাদের যত ডাউট ছিল আশা করি সেটার মাধ্যমে তোমাদের ক্লিয়ার হবে। তোমরা চেষ্টা করবে এটা নোট করার জন্য, আর আমি তো কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে। তো ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে।